ধূমপান মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ইহা কর্কট রোগের কারণ। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। শঙ্কর, আদিনাথ শঙ্কর। আর তার পেছনে ফেলে আসা নদীর বুকে তখন চলছে তোলপাড়। ঠিক যেন একটা বিশাল মাছ জালে আটকা পড়ে ছোটার জন্য ঘাই মারছে বারবার। শন শন নীরবতা বিরাজ করা বিশাল মাঠটা দেখতে দেখতে ভরে উঠতে লাগলো হাজার হাজার মানুষের আর্তনাদে। হতবুদ্ধির মতো শঙ্কর একবার পূর্বের আকাশে তাকালো, আর তাকাতেই দেখলো একটু আগের দেখা সেই আলোটা এখন আর আলোতেই সীমাবদ্ধ নেই, বরং সৃষ্টি হয়েছে একটা সুড়ঙ্গ পথের। আর সেই পথ দিয়ে পিল পিল করে নেমে আসছে হাজার হাজার পিশাচের দল। ঝাঁপিয়ে পড়ছে মাঠের প্রেত মূর্তির ওপর। আর্তনাদ আর চিৎকারের স্বর আরও বেড়ে গেল। ক্ষণে ক্ষণে বিশাল মাঠটা যেন কেঁপে কেঁপে উঠছে। সেই সাথে কেঁপে উঠছে শঙ্করের বুকও। চোখের সামনে এমন নারকীয়তা যে কোনো মানুষের হৃদক্রিয়া বন্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট হলেও শঙ্করের ভাবগতি দেখে তেমনটা মনে হলো না। নমস্কার। আজ আমরা একত্রিত হয়েছি শুধু গল্পের জন্য। আজ আপনাদের শোনাব আদিনাথ শঙ্কর সিরিজের প্রথম অলৌকিক গল্প। মাত্র 14 বছর বয়সে এই আদিনাথের সাহস দেখে আপনি অবাক হতে বাধ্য। কে এই আদিনাথ তা জানতে হলে শুনতে হবে আজকের গল্প। তাহলে আর বেশি দেরি না করে অলৌকিক গল্পের রাজ্যে চলুন ডুব দিই। শুরু করি আজকের গল্প সজীব মাহমুদ নীলের কলমে দৈব বিভীষিকা। আমি যা পারিনি তুই তা করে দেখাবি। কিরে, পারবি না করতে? বিছানায় শুয়ে শুয়ে অতি কষ্টে কথাগুলো বলে উঠল মানুষটা। বোঝাই যাচ্ছে তার হাতে সময় খুব বেশি নেই। অনেক দিন বিছানায় পড়ে থাকলে মানুষের শক্তি আর দেহ দুটোই কেমন যেন কমে আসে। এই লোকটার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। পিতার কথা শুনে বছর 12 ছেলেটা এবার হাত দুটো শক্ত করে ধরল। বলল, পারবো, কিন্তু আমি তোকে আমার সারা জীবনের সকল সঞ্চিত শক্তি দান করে গেলাম। তবে সাবধান, আমি যে ভুল করেছি তুই কিন্তু তেমনটা করিস না, তাহলে কিন্তু বিপদ। কেমন বিপদ? এই প্রশ্নের অবশ্য কোনো উত্তর লোকটি দিলেন না মানে দিতে পারলেন না। তার পরিবর্তে কয়েকবার হেঁচকি তুললেন, তারপর চোখ তুলে জানলার দিকে তাকালেন, আর ফেরালেন না। পুরো গ্রামটাকে কয়েকবার প্রদক্ষিণ করে বিশাল আম গাছটার নিচে এসে দাঁড়ালো প্রাণীটা। কিন্তু সেটা অবশ্য বেশিক্ষণের জন্য নয়। পরক্ষণেই হাঁটা শুরু করলো গ্রামের শেষ দিকের খোলা বড় মাঠটার ওপর দিয়ে। মিনিটখানেক হাঁটল, তারপরেই প্রাণপণে দৌড়তে শুরু করলো। এক দৌড়ে প্রাণীটা যেখানে গিয়ে পৌঁছল তখন তার ঠিক সামনেই কুলকুল করে বয়ে চলেছে নদীটা। বর্ষা শেষ, নদীতে এমনি জল কানায় কানায় ভর্তি, আর সেই জলের ওপর আকাশের চাঁদটা বাতাসে দোল খাচ্ছে বারবার। সেই সাথে বয়ে চলেছে মৃদু হাওয়া, শরীর যেন নিমেষেই জুড়িয়ে দিয়ে যায়। প্রাণীটা প্রতি রাতেই আসে এখানে, কিছুক্ষণ থাকে, তারপর গলা উঁচু করে কয়েকবার উচ্চস্বরে ডেকে আবার ফিরে যায় গ্রামে। আজও এসেছে। কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে গলা উঁচু আর লম্বা করে ডাকতেই যাচ্ছিল, কিন্তু ডাকা হলো না। কেমন যেন চমকে উঠল, কান দুটো খাড়া হয়ে ওঠে প্রাণীটার। কিছু একটা যেন শুনতে পেয়েছে সে। আর আশ্চর্যের বিষয় এই যে
সেটা আর কিছুই নয়, বরং তার কানে যেটা ভেসে আসছে সেটা একটা মানুষের কণ্ঠস্বর। যদিও ঠিক মতো বোঝা যাচ্ছে না, এক মনে সুর টেনে টেনে কি যেন একটা বলে চলেছে মানুষটা। কিন্তু এমনটা তো হওয়ার কথা নয়। সে এখানে রোজ আসে, আর সেটাও ঠিক মাঝরাতে, মানুষ যখন ঘুমে বিভোর। যদিও সে নিজেও দিনের বেলায় বেশিরভাগটাই ঘুমিয়ে কাটায়, কারণ তার নিজের কাজই শুরু হয় সবাই যখন ঘুমিয়ে পড়ে ঠিক তার পর থেকে। রাতের বেলা তাকে একাই দেখে রাখতে হয় পুরো গ্রামটাকে। তার এই কাজে ভাগ বসাতে কেউ যে আসেনি তেমনটা নয়, এসেছিল, কিন্তু সবাইকেও তাড়িয়ে দিয়েছে, কেবল একজনকে ছাড়া। ভেবেছিল তাকে নিয়েই থাকবে সে, রাতের বেলা পালা করে পাহারা দেবে, আর দিনে গুপিদের বাড়ির পেছনে খড়ের গাদায় পড়ে পড়ে ঘুমোবে। কিন্তু তেমনটা হয়নি। আর সবাইকে তাড়িয়ে দিলেও ওকে তাড়াতে হয়নি, বরং ও নিজেই চলে গিয়েছিল। সে যায় যাক, কথা তো সেটা নয়। কথা হলো, এত রাতে এখানে কেই বা আসবে? কান আরও খানিকটা খাড়া হয়ে আসে প্রাণীটার। আওয়াজ ক্রমেই বাড়ছে। প্রাণীটাও বোঝার চেষ্টা করে শব্দটা ঠিক কোন দিক থেকে আসছে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর এক পা দুপা করে এগিয়ে যেতে থাকে প্রাণীটা। তার এতদিনের অভিজ্ঞতা যদি সত্যি হয়, তাহলে নিশ্চিত কণ্ঠটা ভেসে আসছে ওই দূরের ঝোপটার আড়াল থেকে, কিংবা ঝোপের ওপার থেকে। হাঁটতে হাঁটতে গলা দিয়ে একটা ঘড় ঘড় আওয়াজ তোলে সে, আর আওয়াজ তুলতে তুলতেই দ্রুত পায়ে এগিয়ে যেতে থাকে ঝোপটার দিকে। আর যেতেই থমকে দাঁড়িয়ে পড়তে হলো প্রাণীটাকে। সারা দিনের ক্লান্তিতে মানুষ যখন পাড়ি দিয়েছে ঘুমনগরীর দেশে, ঠিক সেই সময় গ্রামের শেষ দিকের মাঠের ওপাশের কুলকুল করে বইতে থাকা সরু নদীটার ধারের একটা বিশাল বটগাছের নিচে ছোট্ট ধুনি জ্বালিয়ে হাত দুটো এক বিশেষ কায়দায় নিজের উরুর ওপর রেখে এক মনে উচ্চারণ করছে কোনো এক গুপ্ত বীজ মন্ত্র। আর তাকে ঘিরে আছে এক নীল তীক্ষ্ণ আলোক রশ্মি। কিন্তু তার থেকেও আশ্চর্যের বিষয় এই যে, যিনি বা যে এই গুপ্ত সাধনায় নিমগ্ন, মুখ দিয়ে একের পর এক উচ্চারণ করছে বীজমন্ত্র, সে কোনো বৃদ্ধ বা প্রাপ্তবয়স্ক যুবক নয়, তান্ত্রিকও নয়, আবার নরমুণ্ডধারী কাপালিকও নয়, বরং সে একজন বছর 13-14 বছরের বালক। তন্ত্র সাধনা এক ভয়ানক জিনিস। এই সাধনা সবাইকে দিয়ে হয় না। সবচেয়ে বড় কথা হলো, এই পথের প্রতিটা বাঁকে বাঁকে, প্রতিটা পদধাপেই লুকিয়ে থাকে বিপদের হাতছানি। আর তন্ত্রে বিপদ মানেই নিশ্চিত মৃত্যু। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে, এই বালকের চোখে মুখে কিন্তু কোনো ভয়ের ছিটে ফোঁটাও নেই। তবে কি সে জানে যে তাকে কোনো অপশক্তি ক্ষতি করতে পারবে না? কিন্তু এতটুকু একটা ছেলে কেনই বা এমন নির্জন স্থানে বসে? যদিও বালকটিকে দেখে বুঝতে অসুবিধা হয় না তার মনোবাসনা। এই বালকটি সব সাধনার কি বা বোঝে, আর বুঝলেও তা কতটুকু? আর কেমন সাধনায় বসেছে সে? ধীর পায়ে এগিয়ে যায় প্রাণীটি, আর কাছে গিয়েই আবারও ভয়ে থমকে দাঁড়িয়ে পড়ে সে। মুখ দিয়ে একটা ঘড় ঘড় আওয়াজ ওঠে। এই আওয়াজ কাউকে সাবধানবাণী শোনানোর বা নিজের উপস্থিতি জানান দেওয়ার জন্য নয়, বরং ভয়। কারণ এতক্ষণ দূর থেকে হয়তো প্রাণীটি লক্ষ্যই করেনি যে বালকটি যার ওপর বসে আছে সেটা কোনো গাছের মোটা গুড়ি নয়, বরং সে বসে আছে উপুড় করে শোয়ানো একটা মৃতদেহের ওপর। আর সেটা ভালো করে চোখে পড়তেই ঘেউ ঘেউ করে ডেকে উঠল কুকুরটি, আর তাতেই যেন বন্ধ চোখ খানিকটা খুলে ঘাড় ঘুরিয়ে তাকালো পাশে। সে তাকালো ঠিকই, কিন্তু মুখে উচ্চারিত হওয়া বীজ মন্ত্র বন্ধ হলো না। আওয়াজ তুলে ভেসে বেড়াতে লাগলো বাতাসে। ছেলেটি কুকুরটির দিকে একবার তাকালো, তারপর পাশ থেকে কি যেন একটা নিয়ে ছুঁড়ে দিল সেদিকে। তারপর আবারও হাতটুকু উড়ুর ওপর রেখে চোখ দুটো বুজে নিল। মুখে উচ্চারিত হচ্ছে সেই অদ্ভুত অচেনা বীজমন্ত্র। কুকুরটার দিকে এমন আচমকা কিছু ছুঁড়ে দিতেই ভয় পেয়ে দুপা পিছিয়ে সরে এলো প্রাণীটা।
কিন্তু পরক্ষণেই নাকে একটা ঝাঁঝালো গন্ধ আসতেই আবারও ভয় ভয় এগিয়ে গেল সামনের দিকে। আর যেতেই চোখে পড়ল জিনিসটাকে, একটা মাংসের টুকরো, যদিও সেই টুকরোটা বেশি বড় নয়, তবুও মাংসের টুকরো। চোখের সামনে একটা মাংসের টুকরোকে মাটিতে লুটোপুটি খেতে দেখে দ্রুত এগিয়ে গেল সেদিকে। নাক টেনে শুঁকল, আর শুঁকতেই চোখ দুটো চকচক করে উঠল প্রাণীটা। আর তারপরেই পুরো টুকরোটা মুখে পুরে দিয়ে পরম তৃপ্তিতে চিবোতে লাগলো। কুকুরটা পরম তৃপ্তিতে চিবোতে চিবোতেই লক্ষ্যই করল না আসনে বসে থাকা বালকটার সামনে এক আশ্চর্য ঘটনা ঘটে চলেছে। এতক্ষণ ধরে ছেলেটির চারপাশে ঘিরে থাকা তীক্ষ্ণ আলোকরশ্মিটা এবার ধীরে ধীরে সাদাটে বর্ণ নিতে শুরু করেছে। আর তাতেই যেন খানিকটা নড়ে চড়ে বসল ছেলেটা। মুখে ফুটে উঠল একটা হাসির রেখা। এ হাসি বিজয়ের হাসি। আরও জোরে জোরে উচ্চারিত হতে লাগলো বীজ মন্ত্র। একটু পরেই কানের কাছে বেজে উঠল একটা মধুর কণ্ঠস্বর। কে যেন ফিসফিসিয়ে বলে উঠল, সামনে তাকাও, সে এসেছে। তাকাও সামনে, তোমার ডাকে সাড়া দিতে এসেছে সে। ধীরে ধীরে মাথা তুলে সামনের জমাট বাঁধা অন্ধকারের দিকে তাকালো ছেলেটি। আর তাকাতেই দেখল ধীরে ধীরে জমাট বাঁধা অন্ধকারটা যেন গলতে শুরু করেছে, আর তার পরিবর্তে জন্ম নিয়েছে একটা ক্ষীণতর আলোক বিন্দু। বিন্দুটা ধীরে ধীরে বড় হতে হতে চারিদিকটা যেন উজ্জ্বল হয়ে উঠল। দেখল আলোটা বের হচ্ছে তার ঠিক সামনে দাঁড়িয়ে থাকা এক নারী মূর্তির শরীর থেকে। উফ, কি সেই তীব্র আলো, যেন যেন নিমেষেই ঝলসে দিয়ে যাবে সব কিছু। এবার বীজমন্ত্র থামিয়ে হাত দুটো উড়ু থেকে ওপরে তুলে বুকের কাছটা এনে জোর করে ছেলেটি। আর তাতেই যেন সামনে দাঁড়িয়ে থাকা দেবী প্রসন্ন হাসি হাসল। আর হাসতে হাসতে মায়াবী কণ্ঠে বলল, তুমিই ডাকছিলে আমাকে, কিন্তু তুমি তো তান্ত্রিক নও, না বালক। কথাটা শুনে চোয়াল শক্ত হয়ে এলো ছেলেটার। বলে উঠল, আমার বয়স জানার জন্য ডাকিনি তোমায়। ছেলেটার এমতো কথায় খিলখিল করে হেসে ওঠেন দেবী। বলেন, তবে কি চাও? সেটাই চাই যা তুমি আমার পিতাকে দাওনি। হ্যাঁ, দিইনি। এ কথা যেমন জানো, তেমনি করে কেন দিইনি সেটাও নিশ্চয়ই তোমার জানার কথা। কারণ তোমার পিতা সেটা যোগ্য ছিল না, আর তুমিও নও। দেবীর এমতো বজ্রকণ্ঠে ছেলেটির গতিবিধির কোনো পরিবর্তন ঘটল না। সে আগের মতোই শান্ত কণ্ঠে বলল, ও তাই? বেশ, তাহলে চাই না। যদি পারো চলে যাও। কথাটা বলেই হাতটা মুষ্টিবদ্ধ করল ছেলেটি। দেবী কিন্তু গেলেন না, তাকিয়ে থাকলেন মুষ্টিবদ্ধ হাতের দিকে। আর তাতেই চোখ দুটো দপদপ করে জ্বলতে শুরু করল। এতক্ষণ শান্ত মায়াবী কণ্ঠে কথা বললেও এবার কণ্ঠে নেমে এলো হিংস্রতা। জেদ করো না, গিট ছেটে দাও। তুমি নিশ্চয়ই ভুলে যাওনি তোমার পিতার শেষ পরিণতির কথা। আর তোমার পিতা এটাও নিশ্চয়ই বলে গিয়েছেন যে জেদ কতটা বিপদ ডেকে আনতে পারে। আর সে বিপদ কি, নিশ্চয়ই সেটা তোমাকে বলে দিতে হবে না। মৃত্যু, মৃত্যুই একমাত্র শান্তি তোমার। না, একদমই ভুলে যাইনি আমি। আর এটাও ভুলে যাইনি পিতা তোমাকে বিশ্বাস করেছিলেন বলেই তার পরিণতি এমন হয়েছে। কিন্তু আমি তোমাকে বিশ্বাস করি না। পিতার আরেকটি ভুল ছিল, সেটা হলো সংসারের মায়ায় থেকে এইসব সাধনা হয় না, ফলাফল মৃত্যু। তিনি তার প্রাপ্তটা বুঝে পেয়েছেন। তাহলে গিট ছাড়বে না তুমি? না, কোনোভাবেই নয়। বেশ, তবে এই নাও। কথাটা বলতে বলতে একটা হাত উঠে আসে সামনের দিকে। কিছু একটা করার উপক্রম করতে গিয়েও কেমন যেন থেমে গেলেন দেবী। তার কারণ ছেলেটিকে ততক্ষণে ঘিরে ফেলেছে সেই নীল আলোক রশ্মিটা। আর সেটা দেখেই ভুরু কুঁচকে গেল ওনার। ছেলেটি দেখল এখন আর সেই অতীব রূপসী দেবী নয়, বরং তার সামনে দাঁড়িয়ে আছেন এক বিকট চেহারার প্রেত মূর্তি। আর তার সামনেই যেন একে একে উদয় হতে লাগলো হাজার হাজার লাখ লাখ প্রেতের দল।
এমন দৃশ্য চোখের সামনে দেখলে যে কারোর হৃদযন্ত্র থেমে যাওয়ার কথা, কিন্তু ছেলেটি ঠিক তেমনভাবেই বসে রইল যেমনটা সে আগে ছিল। মুখে উচ্চারিত হতে শুরু করেছে আর একটা বীজ মন্ত্র, আর তাতেই যেন আশেপাশে থাকা প্রেতের দল আর্তনাদ করে উঠল একসাথে। কি সেই আর্তনাদ যেন এখনই কানে তালা লেগে যাবে। শরীরের প্রতিটা অঙ্গ যেন গলে খসে খসে পড়তে লাগলো, আর পরক্ষণেই দেখতে দেখতে মিলিয়ে এলো প্রেতের দল। তারপর সব শান্ত। সামনে কেবল দাঁড়িয়ে আছেন দেবী একা, তার সেই আগের রূপসী রূপে, মুখে এক প্রসন্ন হাসি। শান্ত কণ্ঠে বললেন, তোমার সাহস আছে, সেই সাথে মায়া কাটানোর এক অদ্ভুত ক্ষমতা। বেশ, আমি তোমাকে সেই শক্তি দেব, কিন্তু মনে রাখবে, একটি ভুল, মাত্র একটি ভুল তোমার মৃত্যুর জন্য যথেষ্ট। মৃত্যুতে ভয় পাই না আমি। কিন্তু সহ্য শক্তি সেটা আছে তোমার। ছেলেটি এবার কি যেন একটা ভাবলো, তারপর উত্তরে বলল, আছে। বেশ, প্রস্তুত হও। কথাটা বলেই পরক্ষণে একটা অদ্ভুত বিকট হুঙ্কার দিয়ে উঠলেন। আমার চোখের দিকে তাকাও। বলতে বলতেই দেবীর দুই চোখ দিয়ে এলো দুটো লাল আলোর রেখা, আর গিয়ে পড়ল সামনে সবাসনে বসে থাকা ছেলেটার ঠিক দুই ভুরুর মাঝখানটায়। আর পড়তেই তীব্র যন্ত্রণায় একটা অস্পষ্ট আর্তনাদ বেরিয়ে এলো ছেলেটার মুখ দিয়ে। পুরো শরীর যেন কাঁপতে লাগলো থরথর করে। আহ, কি সেই অসহ্য যন্ত্রণা, যেন এক্ষুনি দেহ থেকে প্রাণটা বেরিয়ে আসবে আসবে করছে। চোখ দুটো কেমন যেন বুজে আসতে লাগলো। চোখের সামনে ভেসে উঠল জমাট বাঁধা অন্ধকার। আর কিছুক্ষণ এভাবে থাকলে যে পুরোপুরি অজ্ঞান হয়ে ছিটকে পড়বে আসন থেকে। ঠিক তখনই সে অনুভব করলো একটা হাত এসে ঠেকেছে ওর কাঁধে। শক্ত একটা হাত যেন চেপে ধরে আছে পুরো কাঁধটা। সে অনুভব করলো ধীরে ধীরে মিলিয়ে আসতে শুরু করেছে দেবীর দুই চোখ থেকে বেরিয়ে আসা আলোক রশ্মি। আর আসতেই মনে হলো সে আর সবাসনে বসে নেই, বরং বসে আছে কোনো এক পচা গলা মৃতদেহের ওপর, যেখানে কেবলই পোকাদের রাজত্ব। পোকাগুলো কিলবিল করে উঠে আসতে চাইছে শরীর বেয়ে। শরীরটা কেমন যেন অবশ হয়ে আসতে শুরু করেছে। সে যখন পচা গলা মৃতদেহের উপর থেকে উঠতে যাচ্ছিল, ঠিক তখনই কানের কাছে কেউ যেন ভরাট পুরুষালী কণ্ঠে বলে উঠল, মায়ায় ভুলো না। উঠে দাঁড়ানো হলো না ছেলেটির। বেশ কিছুক্ষণ এমন চলার পর ধীরে ধীরে সব কিছুই শান্ত হয়ে এলো। শুনতে পেল কেউ যেন বলল, মায়ায় ভুললে না? বেশ, তবে জেনে রেখো, মায়ায় ভুললেই কিন্তু বিপদ। ধীরে ধীরে চোখ খুলে সামনের দিকে তাকালো ছেলেটি। দেখল দেবী দাঁড়িয়ে আছে তার ঠিক সামনে, মুখে একটা ক্ষীণ হাসির রেখা যেন কানের এপাশ থেকে ওপাশ খেলা করে বেড়াচ্ছে। আবার বললেন, তুমি যা চেয়েছিলে তা পেয়েছো, কিন্তু আমি তোমার উপর খুশি হয়ে আর একটি শক্তি দিতে চাই। যদি তুমি তা রক্ষা করতে পারো, তবে কোনো বিপদ তোমাকে স্পর্শ করতে পারবে না। আর যদি রক্ষা করতে না পারো। শেষের কথাগুলো কিন্তু দেবী বললেন না, বরং নিজের একটা হাত এগিয়ে দিলেন ছেলেটির দিকে। দেখতে দেখতে হাতটা লম্বা হয়ে এগিয়ে এলো ছেলেটার মাথার দিকে, আর সেটা দেখেই পরম ভক্তিতে হাত দুটো আরও বুকের কাছটায় জোর করে চোখ বুজে নিল ছেলেটা। দেবী হাতটা মাথায় রাখলেন, কিন্তু বেশিক্ষণের জন্য নয়। বললেন, তোমাকে আমি একটা শক্তি দিলাম। যদি কখনো তোমার প্রাণ সংশয় হয়, তবে পূর্ব আকাশে এক জ্যোতির উদ্ভাস হবে। তারপর? দেবী এই প্রশ্নের কোনো উত্তর দিলেন না, বরং বললেন, আমার যাবার সময় হয়েছে, গেট খুলে দাও। কথাটা বলতেই ধীরে ধীরে ছেলেটার হাতের মুঠো খুলে আসতে থাকলো। আর আসতেই এক ভুবন ভোলানো হাসি হাসতে হাসতে ঠিক যেন বাতাসে মিলিয়ে গেলেন দেবী। আর শূন্য থেকে ভেসে এলো একটা কথা, বিপদ একটাই, সেটা হলো মৃত্যু। সবকিছু যখন শান্ত হয়ে এলো, তখন ধীরে ধীরে উঠে দাঁড়ালো ছেলেটি। ভোর হতে এখনো অনেকটা সময় বাকি, কিন্তু হাতে কাজও রয়েছে অনেক, তাই কাল বিলম্ব করলে চলবে না।
প্রথমেই এই জায়গায় তার উপস্থিতির জানান দেয় সে সব কিছুই সরিয়ে ফেলতে হবে, আর সেটা করতে হলে প্রথমেই শবদেহটাকে নদীর জলে ভাসিয়ে দেওয়া জরুরি। যদিও নদীতে স্রোত বেশি নেই, তবুও কাজ চলে যাওয়ারই কথা। মৃতদেহটাও তো ভাসতে ভাসতেই এসেছিল জলে ডুবে থাকা গুঁড়িটার গায়ে। কাজের গতি বাড়িয়ে দিল ছেলেটি। মৃতদেহটাকে একটু টেনে বেশিরভাগ গড়িয়ে গড়িয়ে নিয়ে গেল কুলের কাছে, তারপর আস্তে করে ঠেলে দিল জলে। আর দিতেই সে দেখল মৃতদেহটা কেমন যেন নড়ে উঠল। তবে কি প্রাণ শক্তি ফিরে এসেছে এই দেহে? না, তাই বা কিভাবে হয়? কিন্তু সে যা দেখল সেটাও তো হেসে উড়িয়ে দেওয়া যায় না। তবে কি চোখের ভুল? সারা রাত জেগে থাকলে ভোরের দিকটা এরকম দৃষ্টিভ্রম হয় ঠিকই, কিন্তু তাই বলে এতটা? এক দৃষ্টিতে জলের দিকে তাকিয়ে থাকলো সে, যেখানে ও এই মাত্র মৃতদেহটাকে ঠেলে দিয়েছে। দেহটা কিন্তু ভেসে উঠল না, আবার ডুবেও রইল না। জলের ভেতরেই একটা বুদবুদ আলোড়ন সৃষ্টি করে তাকে অবাক করে দিয়ে সোজা উঠে দাঁড়ালো। চোখের সামনে এমন দৃশ্য একজন মানুষকে ভয় তো বটেই, হৃদযন্ত্র থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ছেলেটাও খানিকটা পিছু সরে এলো, আর তাতেই চোখ দুটো ফাঁক হয়ে আসে দেহটার। আর পরক্ষণেই ফিস ফিস করে ঘুম জড়ানো অথচ রূঢ় কণ্ঠে বলল, এই শোধ আমি নিব আমি এর শোধ। আর তাই আমি আবারও ফিরে আসার আগেই নিজেকে প্রস্তুত করে নিও। কথাগুলো বলতে বলতে মিলিয়ে গেল দেহটা। না না, ঠিক মিলিয়ে যাওয়া বলে না এটাকে, বরং একজন মানুষ যেমন করে জলে ডুব দেয় ঠিক তেমনভাবেই ডুব দিল দেহটা। আর তারপর তলিয়ে গেল অতল গহ্বরে। মৃত্যুর সাথে সাথেই আত্মা মুক্তি পায় না, এটা সে নিজেও জানে। শেষ দিকটায় পিতা শিবশক্তি চাটুর্যে বিছানা থেকে উঠতে পারতেন না, আর সেই সময়টায় তার বেশিরভাগ সময়ই কাটত ছেলে আদিনাথ শঙ্করের সাথে। দীক্ষা দিতে শুরু করেছিলেন এক ভয়ঙ্কর তন্ত্রবিদ্যার, যা তিনি জীবনের প্রতিটা ধাপে ধাপে অর্জন করেছিলেন। তিনি জানতেন যে উনি যে ভুল করেছেন জীবন দশায়, তার পরিমাণ শুধু তাকে একা নয়, বরং তার পুত্র শঙ্করকেও ভোগ করতে হবে। আর তাই আগে থেকেই সবটা ভালো করে শিখিয়ে পড়িয়ে নেওয়াই ছিল শিবশক্তি চাটুর্যের একমাত্র উদ্দেশ্য। কথায় কথায় শিবশক্তি একবার শঙ্করকে ডেকে বলেছিলেন, শোন, আমি তোকে যে বিদ্যার শিক্ষা দিয়ে যাচ্ছি তা কিন্তু খুবই কঠিন। আর শুধু কঠিন তো বটেই, সেই সাথে ভয়ঙ্কর। তোকে সকল সাধনায় সিদ্ধি লাভ করতে হবে, কিন্তু হাতে তোর সময় বেশি নেই। তাই আমি আমার সকল শক্তি তোকে দান করে গেলাম। আর একটা কথা, যদিও সকল শক্তি তোকে দান করলাম, কিন্তু তবুও তা অসমাপ্তই থেকে গেল, যার সমাপ্তি ঘটবে আমার মৃত্যুর পর। আমার মৃত্যুর পর দেহ ক্রিয়া করার আগেই সম্পাদন করিস না যেন। দেহটাকে সামনে রেখে আসন সাজিয়ে সারা রাত সাধনা করার পরেই ভোরের আলো যখন ফুটবে ঠিক তখনই করবি। পিতার এমতো কথায় খানিকটা অবাক হয়েই প্রশ্নটা করেছিল শঙ্কর। বলেছিল, মৃতদেহকে সামনে রেখে কেন? হ্যাঁ, মৃতদেহকে সামনে রেখেই, কারণ মৃত্যুর সাথেই সাথেই আত্মা ঊর্ধ্বগতি লাভ করে না। বেশ কিছুক্ষণ প্রাণহীন দেহটার কাছে ঘুরঘুর করতে থাকে। এমন অনেক বিষয় আছে যা আত্মারা বুঝতে পারে। তোর বয়স কম, এখন বললে বুঝবি না। যখন বড় হবি তখন ঠিক বুঝে যাবি। কথাটা বলেই ছেলেকে আরও কাছে টেনে গোপন সেই সাধনার সবটাই বলেছিলেন শিবশক্তি চাটুর্যে। সবটা বুঝিয়ে দেওয়ার পর শান্ত কণ্ঠে প্রশ্ন করেছিলেন, কিরে, পারবি তো? ভয় করবে না তো? পারবো, ভয় করবে না। ছেলের মনে এমন দৃঢ়তা দেখে একটু হেসেছিলেন শক্তি চাটুর্যে। পিতার বলে যাওয়া কথাগুলো মনে পড়ল ছোট্ট শঙ্করের। তবে কি এই মৃতের আত্মাও তখনও ঊর্ধ্বগতি লাভ করেছিল? না। আর তাতেই সে যখন দেখল তার দেহটা সৎকার করা হয়নি, বরং সাধক নিজের কাজে লাগিয়েছে, তখন সেও না। আর ভাবতে পারলেন না শঙ্কর। এসব ভাবার সময় এখন নয়।
কাজ অনেকটা বাকি, তারপর নয় এসব চিন্তা করা যাবে। গতিবিধি বেড়ে যায় শঙ্করের। বেশ কিছুক্ষণ পর ভোরের আলো যখন ফুটল তখন দেখে বোঝার উপায় নেই যে এখানেই এই ঝোপের এপাশেই রাতের অন্ধকারে সাধিত হয়েছে কোনো এক গুপ্ত সাধনা। না বোঝা গেলেই ভালো, পাশে কেউ দেখলে শুধু শুধু ঝামেলা বাড়বে, ওই কমবে না। কিন্তু মৃতদেহটা কি যেন বলে গেল সে আসবে, আর সে আসার আগেই তাকে প্রস্তুত থাকতে হবে। এমনটাই তো বলে গেল। কথাগুলো ভাবতে ভাবতে পা চালালো শঙ্কর। হাতটা আপনা আপনি উঠে এলো দুই ভুরুর মাঝখানটায়। জায়গাটা আগে 8-10 জন মানুষের মতো থাকলেও এখন সে না দেখেও কেবল হাতের ছোঁয়াতেই বুঝতে পারল সেখানে সৃষ্টি হয়েছে একটা অদ্ভুত চিহ্ন। দুপুরবেলা ভাত খেয়ে একটা ঘুমের আলিশ এসেছিল, কিন্তু সেটা বেশিক্ষণের জন্য নয়। মায়ের হাঁক ডাকে ঘুমটা ভেঙে গেল শঙ্করের। শঙ্কর, শঙ্কর, বাবা ওঠ দেখি, ওঠ বাবা, বিকেল তো হয়ে গিয়েছে। ঘুম জড়ানো দেহটাকে টেনে বিছানোর উপর বসিয়ে শঙ্কর বলল, কি হয়েছে মা? শোন, নদীর পাড়ে যে বটগাছটা আছে না, সেখানে নাকি এক সাধু এসেছে। এরই মধ্যে গাঁয়ের কয়েকজন নাকি ঘুরেও এসেছে। এই তো একটু আগে মুনির মা এসেছিল বাড়িতে, বলল সাধুটা নাকি তোর বাবার কথা বলছিল। তুই একটিবার গিয়ে দেখে আয় না বাবা। বিছানা ছেড়ে ঘরের বাইরে যেতেই পেছন থেকে মা আবার বলে উঠল, আর শোন, যদি পারিস তাহলে ওনাকে একবার বাড়িতে নিয়ে আসিস। বলা তো যায় না, তোর বাবার নাম যেহেতু বলেছেন, তাহলে নিশ্চয়ই তিনি তোর বাবাকে আগে থেকেই চিনতেন। শঙ্কর যখন বটগাছটার কাছে এসে দাঁড়ালো তখন দেখল সত্যিই একজন জটাধারী সাধু বসে রয়েছেন। সামনের নেভানো আধপোড়া কাঠ থেকে এখনো ধোঁয়া উঠছে, এছাড়া আর কিছুই নেই। শঙ্কর সামনে দাঁড়াতেই সাধু চোখ খুলে একবার তাকালেন, তারপর আবার চোখ বুজে নিতে নিতে বললেন, এসো, বসো এখানে, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। শঙ্কর সাধুর পাশে বসতে বসতে একটু আমতা আমতা করে বলল, আমার জন্য? হ্যাঁ, তোমার জন্যই বাবা। তোমার পিতার দেহত্যাগের খবর আমি আগেই পেয়েছি। আপনি আমার বাবাকে চিনতেন? হ্যাঁ, বীরভূমের এক শ্মশানে তোমার পিতার সাথে আমার দেখা হয়েছিল। তখন সে সংসারী ছিল না, পরে নাকি সে সংসারী হয়েছিল। যাক, সেসব কথা। তা যে কারণে এসেছি সেটা আগে বলি। শঙ্কর অবাক হয়ে তাকিয়ে থাকলো সাধুটির দিকে। মনে একটাই প্রশ্ন, কে এই সাধু? কথাটা ভাবতেই শঙ্করকে অবাক করে দিয়ে সাধুটি বললেন, আমি কে সেটা জানার দরকার নেই। তোমার পেছনে খুব বড় বিপদ এসে উপস্থিত হয়েছে, শুধু সেটা জেনে রাখলেই হবে। দেখি তো, আমার কাছে এসো তো খোকা। শঙ্কর আরও খানিকটা এগিয়ে গেল সাধুটির দিকে। সাধুটি তার তীক্ষ্ণ উজ্জ্বল চোখ দুটো দিয়ে একবার তাকালেন ওর কপালের দিকে, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুমিও তোমার পিতার মতোই বড্ড জেদি হয়েছ। তা সে মন্দ নয়, তবে একটা কথা মনে রাখবে, এখন থেকে তোমার পিছু পিছু বিপদের একটা কালো মেঘ ঘুরে বেড়াবে। বিপদ? কেমন বিপদ? সেটা জানি না। তোমার হাতটা একটু দাও তো খোকা। কাঁপা কাঁপা হাতটা বাড়িয়ে দিতেই সাধুটি হাতের দিকে তাকালেন, কিন্তু ধরলেন না। চোখে মুখে ফুটে উঠেছে একটা বিস্ময়ের ছাপ, আর তার গতিবিধি এতটাই তীব্র যে উজ্জ্বল চোখের চাহনি ভেদ করে সেটা যেন বাইরে বেরিয়ে আসতে চাইছে। চমকে উঠে বললেন, হ্যাঁ, এ কি? কিন্তু এমনটা হলো কি করে? আচ্ছা খোকা, তোমার বয়স কত? 14। কিন্তু কেন বলুন তো? না, কিছু না। শঙ্কর দেখল বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরও সাধুর চোখে মুখে বিস্ময়ের সেই ভাব এখনো স্পষ্ট। এবার তিনি বললেন, আজ থেকে শুরু করে ঠিক 14 দিন পর তুমি বেরিয়ে পড়বে বাড়ি থেকে। কেন বেরিয়ে পড়বো কেন? মনে করো আমি বলছি তাই।
বেরিয়ে পড়ো। কিন্তু কোথায় যাব? সে পথ তোমার আগে থেকেই প্রস্তুত করা থাকবে। এই নাও। কথাটা বলেই শঙ্করের দিকে একটা কালো কুচকুচে পাথর দিয়ে আবার বললেন, এটা তোমার নিজের কাছে রাখো। তোমাকে আমি একটা বিপদ থেকে রক্ষা করে গেলাম। এই পাথরটা যেদিন লাল হয়ে উঠবে তখন বুঝে নিও তোমার সামনে খুব বড় কোনো বিপদ এসে উপস্থিত হয়েছে, আর তাই আগে থেকেই প্রস্তুত হয়ে থাকবে। এবার তুমি যাও। কিন্তু আপনি কে, আর আবার কবে দেখা হবে? উফ, আমি কে সেটা জেনে কাজ নেই। তবে আমাদের আর দেখা হবে না। ভয় নেই, আমার মতো এমন অনেকেই তোমাকে বিভিন্ন বিপদ থেকে উদ্ধার করবে, শুধু একটি ছাড়া। সেটা কি? সাধু কিন্তু এই প্রশ্নের আর কোনো উত্তর দিলেন না। আবারও বন্ধ করে নিলেন চোখ দুটো। শঙ্কর বেশ কিছুক্ষণ বসে থাকার পরও যখন সাধু আর কিছুই বললেন না, তখন মাদুলি আকারের পাথরটা নিয়ে উঠে পড়ল শঙ্কর। বুকটা ক্রমেই ঢিপ ঢিপ করছে। সব বিপদ থেকে উদ্ধার করবে, কিন্তু একটি ছাড়া। কি সেটা? উত্তর অবশ্য অনেক ভেবেও পেল না সে। হাঁটা শুরু করলো বাড়ির দিকে। বিকেল গড়িয়ে গেছে, আলো খানিক ম্লান হয়ে এসেছে, তবে সন্ধ্যের এখনো বেশ কিছুক্ষণ সময় বাকি। আবারও একবার সাধুটির সাথে দেখা করার জন্য বটগাছটার কাছে এসে শঙ্কর দেখল সেখানে কেউ নেই। কেবল শেকড়ের কাছটায় কয়েকটা আধপোড়া কাঠ পড়ে আছে। সাধুটি যে চলে গেছেন সেটা আর বুঝতে অসুবিধা হয় না শঙ্করের। সে ভেবেছিল সাধু তখন ঠিক কোন বিপদের কথা বলেছিলেন সেটা একটু জেনে নেবে, কারণ বিপদ যতই কঠিন আর গুরুতর হোক না কেন, পূর্ব প্রস্তুতি থাকলে তা দমন করা অনেকটাই সহজ হয়ে যায়। কিন্তু তার আর উপায় নেই দেখে মনটা একটু খারাপই হয়ে গেল শঙ্করের। একটা দীর্ঘশ্বাস ছেড়ে গ্রামের দিকে রওনা দিল সে। ততক্ষণে চারিদিক হালকা অন্ধকারে ঢেকে গেলেও দূরের গ্রামটা খুব ভালোভাবেই দেখা যাচ্ছে। আপন মনে মাথা নিচু করে কিছু একটা ভাবতে ভাবতে এগিয়ে যাচ্ছে শঙ্কর। কিন্তু একটা অস্থিরতা তার ভাবনার গভীরে প্রবেশ করে সবকিছু যেন ওলট পালট করে দিচ্ছে বারবার। কেউ কি পিছু নিয়েছে? চট করে পিছু ফিরে তাকালো সে। কই, কেউ না তো। আবারও হাঁটা শুরু করলো শঙ্কর, কিন্তু আবারও সেই এক জিনিস। কেবলই মনে হচ্ছে খোলা মাঠের মাঝখান দিয়ে সে একা নয়, বরং তার ঠিক পেছনে হেঁটে চলেছে আর একটা ছায়ামূর্তি। আবারও পিছু ফিরে তাকালো সে, কিন্তু না, এবারেও কাউকে দেখতে পেল না। মনটা এবার অস্থির হয়ে উঠল শঙ্করের। তবে কি কোনো বিপদ? কথাটা ভাবতেই চোয়াল শক্ত হয়ে এলো 14 বছর বয়সী শঙ্করের। সে যদিও বয়সে ছোট, কিন্তু কেন জানি না ভয় কিংবা কোনো প্রকার ভীতি কাজ করছে না তার। তার পরিবর্তে দুই হাতের মুঠো শক্ত হয়ে আসতে শুরু করলো। কিছু একটা করতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই কানের কাছে ফিসফিস করে সেই মায়াবী কণ্ঠে আবার কেউ বলে উঠল, পিছু ফিরে তাকিও না, ও তোমার কিছুই করতে পারবে না। শঙ্কর আর পেছন ফিরে তাকালো না, কিন্তু যদি সে আরেকবার পেছন ফিরে তাকাতো তাহলে দেখতে পেত একটা অতিকায় বিকট ছায়ামূর্তি হেঁটে চলেছে তারই পেছন পেছন। রাতে খুব একটা ঘুম হলো না শঙ্করের। ওর কেবলই মনে হতে লাগলো বয়সটা যেন বেড়ে গেছে এই কয়েকদিনে। কিন্তু কতটা? 40, 45? তাই বা কি করে হয়? হিসেব করলে দেখা যাবে সে সামনের চৈত্রে 15তে পা দেবে। কিন্তু এত কম বয়সে এতটা সাহস আর শক্তি, সাথে মনোবল, এগুলো আসলোই বা কিভাবে? কই আগে তো ছিল না এমনটা। তবে কি আর ভাবতে পারল না সে। হারিয়ে গেল গভীর ঘুমের রাজ্যে। আর ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখল একটা লোক দাঁড়িয়ে আছে ঠিক ওর সামনে। চোখ দুটো যেন জ্বলছে আগুনের মতো, চেহারায় ফুটে উঠেছে জ্যোতি। লোকটা কি যেন বলছে তাকে, যদিও কথাগুলো ঠিকমতো শোনা যাচ্ছে না। কেমন যেন আধো আধো সে কথাবার্তা, ঠিক যেমন সবেমাত্র কথা বলতে শেখা কোনো এক শিশু। তবে যে কথাটা সে শুনতে পেল সেটা হলো, এই খোকা, শঙ্কর, ওঠ বাবা,
দেখ না, বাইরে কি যেন তোর নাম ধরে ডাকছে। শঙ্কর? ঘুমটা ভেঙে গেল শঙ্করের। লাফ দিয়ে উঠে বসলো বিছানায়। কথাগুলো যে ওর মা বলেছে সেটা তো ভুল হওয়ার কথা নয়, কিন্তু মা কোথায় গেল? ঘরে তো সে ছাড়া আর কেউ নেই। তবে কি মা চলে গেছে? বিছানা থেকে উঠে নিচে নেমে আসে সে। তারপর পাশের ঘরে উঁকি দিয়ে দেখলো মা ঘুমে একেবারে কাদা। এটা কিভাবে সম্ভব? সে স্পষ্ট শুনতে পেল মা তাকে ডাকছে। এত তাড়াতাড়ি একটা মানুষ ঘুমিয়ে পড়তে পারে কি? প্রশ্ন যদিও সে নিজেই করলো, কিন্তু উত্তর এলো বাইরে থেকে। কে যেন ফিসফিস করে মিহি কণ্ঠে বলছে, শঙ্কর, বাইরে এসো, এসো বাইরে। কখন থেকে বাইরে দাঁড়িয়ে রয়েছি, বলো তো? এসো, খুলে দাও দরজাটা। কান খাড়া হয়ে আসে শঙ্করের। পরক্ষণেই মনটা ছটফট করে উঠতে লাগলো। আরে এ তো দিদির গলা, কিন্তু দিদি এত রাতে কেন? সে কথা পরেও শোনা যাবে, হয়তো আস্তে আস্তে রাত হয়ে গেছে। ইস, কতক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে আছে বেচারি। ভাবতে ভাবতে দরজার দিকটায় এক পা দিতেই ধক করে উঠল বুকটা। কিন্তু সেটা কি করে সম্ভব? দিদি তো আসতে পারে না, কোনোভাবেই না। মৃত মানুষেরা এভাবে আসে না। 2 বছর আগে সে নিজে দাঁড়িয়ে থেকে দিদিকে চিতায় উঠতে দেখেছে শঙ্কর। আবারও চোয়াল শক্ত হয়ে আসে ওর। সেই সাথে হাত দুটো মুষ্টিবদ্ধ হতে শুরু করে। এবার শঙ্কর খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল। সে তো এমনটা করেনি, যেন তাকে দিয়ে কেউ করিয়ে নিচ্ছে, আর নয়তো তার শরীরে বাস করছে অন্য কেউ। এছাড়া এমনটা তো হতে পারে না। হিতাহিত বোধ যেন হারিয়ে যেতে লাগলো শঙ্করের। আর তখনই কানের কাছে কেউ গুরুগম্ভীর পুরুষালী কণ্ঠে বলে উঠল, ভয় পেও না শঙ্কর, আমি আছি তো তোমার সাথে। কথাটা শুনে চকিতে চমকে পিছনে ফিরে তাকায় সে, কিন্তু না, কেউ তো নেই। অথচ সে পরিষ্কার শুনতে পেল তার ঠিক পেছনেই দাঁড়িয়ে কথাগুলো বলল কেউ। এদিক ওদিক তাকাতে তাকাতে আবারও সেই কণ্ঠের মালিক বলল, তুমি আমাকে দেখতে পাবে না, কিন্তু আমি তোমার সাথেই আছি। ভয় পেও না শঙ্কর, বিছানায় যাও। শঙ্কর এবার ভয়ে আতঙ্কে কাঁদো কাঁদো স্বরে বলল, কে তুমি? আর আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? সামনে এসো। আমি কে সেটা জানতে চেও না, চাইলেও আমি বলবো না। তুমি ছোট তো, তাই ভয় পাবে। বড় হলে ঠিক বুঝবে। যাও, ঘুমিয়ে পড়ো। কিন্তু তুমি কোথায়? বেশ কিছুক্ষণ পরও যখন উত্তর এলো না, তখন শঙ্কর আবার বলে উঠল, কি হলো? কথা বলছো না কেন? এবারেও কিন্তু কোনো উত্তর এলো না। তার পরিবর্তে বাইরের উঠোন থেকে ভেসে এলো একটা আওয়াজ। একজন আরেকজনকে আক্রমণ করলে ঠিক যেমন আওয়াজ হয়, ঠিক তেমন। সেই সাথে গোঙানির শব্দ, আর পরক্ষণেই তার রূপ নিল বুক ফাটা আর্তনাদে। তারপর সব নিস্তব্ধ। এই প্রথম শঙ্করের মনে হলো সে যেন কোনো সাহসী ছেলে নয়, বরং 8-10টা গ্রামের ছেলেদের মতোই তারও ভয় করে, আর ভয় পেলে বুকটা ঢিপ ঢিপ করে ওঠে, শরীর কেঁপে কেঁপে ওঠে, সেই সাথে গলাও আসে শুকিয়ে। শরীরটাও কেমন যেন অনেকটা হালকা লাগছে না? হ্যাঁ, তেমনটাই তো মনে হচ্ছে। এতদিন তার দেহ একটা অদৃশ্য ভার বয়ে নিয়ে বেড়াচ্ছিল, আর এখন সেটা কোনো এক মায়া বলে নেমে গেছে শরীর থেকে। বিছানায় বালিশে মাথা রেখে কথাগুলো ভাবতে ভাবতে আরও শরীরটা কেমন যেন ভারী হয়ে আসতে শুরু করলো শঙ্করের। অনুভব করলো এই বদ্ধ ঘরের ভেতরেও একটা দমকা হাওয়া এসে লাগলো ওর শরীরে। দেহটা আবার যেন ভারী হয়ে এলো। এতক্ষণ যে শঙ্কর ভয়ে কাঁপছিল থরথর করে, তার মনে এখন অসীম সাহস। যেন যে কোনো অপশক্তির সাথে লড়তে সে প্রস্তুত, হোক সেটা দৃশ্যমান আর অদৃশ্য, সে ভয় করে না কাউকে। চোখ দুটো দেখতে দেখতে ভারী হয়ে আসে শঙ্করের, আর একটু পরেই আবারও হারিয়ে গেল ঘুম নগরীর রাজকন্যার দেশে।
সবেমাত্র দিনের আলো ফুটতে শুরু করেছে। বাড়িতে মানুষ কেবল দুজনের চোখেই গভীর ঘুম। দেখতে দেখতে সকালে সূর্যটা মাথার ওপরের ফুটো দিয়ে ফিনকির মতো প্রবেশ করছে ঘরের মধ্যে। তাতেই ঘুম ভেঙে গেল একজনের। পাশের ঘরে যিনি শুয়ে আছেন তার কিন্তু ঘুম ভাঙল না। নিথর দেহটা পড়ে রইল শক্ত বিছানার ওপরেই। সকাল পেরিয়ে দুপুর হয়, স্ত্রীলোকটি তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। অবশেষে খাটিয়াতে তোলা হলো তাকে। গ্রামের লোকজন বলো হরি হরি বল প্রতিধ্বনি তুলে এগিয়ে যেতে লাগলো শ্মশানের দিকে। চিতার শুকনো কাঠে আগুন দিতেই দাউ দাউ করে জ্বলে উঠতে শুরু করলো কাঠের পাহাড়। ধোঁয়ায় অন্ধকার হয়ে এলো চারিদিক। সেই সাথে শঙ্করের দুনিয়াটাও যেন ধীরে ধীরে অন্ধকারে ডুবে যেতে লাগলো। পায়ের নিচের মাটি তো সেই কবেই সরে গেছে, এবার যেন সে তলিয়ে যেতে লাগলো অতল গহ্বরে। হে নাও, ঠিক 13 দিন পর এটা ভাসিয়ে দিও নদীর জলে। কথাটা বলেই একটা বৃদ্ধ মতন লোক একটা মাটির পাত্র এগিয়ে দিল ছোট্ট শঙ্করের দিকে। যদিও পাত্রটার ওজন খুব বেশি নয়, তবুও সেটা হাতে নিতেই পা দুটো যেন একবার টলে উঠল শঙ্করের। তবে কি সাধু এই জন্যই বলেছিল বেরিয়ে পড়তে? ছোট্ট শঙ্করের মাথাটা চক্কর দিয়ে উঠল একবার। পিতার মৃত্যুর পর তো সে একা ছিলই, তবুও মা খানিকটা সামলে নিয়েছিল, কিন্তু এখন কে সামলাবে তাকে? এই জগৎ দুনিয়ায় আপন বলতে তো আর কেউ রইল না তার। কথাগুলো ভাবতে ভাবতে শঙ্করের চোখ দুটো কেমন ঝাপসা হয়ে আসে। মাটির পাত্রটা জড়িয়ে নেয় বুকে, ঠিক যেমন খুব ছোটবেলায় মা বুকে জড়িয়ে নিত। 13তম দিনে শঙ্কর যখন মাটির পাত্রটা নিয়ে নদীর ঘাটে গিয়ে দাঁড়ালো, তখন সকাল হয়ে গেছে। মাটির পাত্রটা শক্ত করে বুকে আগলে রেখে প্রথমে গোড়ালি জলে, তারপর হাঁটু জলে গিয়ে দাঁড়ালো সে। পাত্রের মুখের কাপড়টা সরিয়ে ফেলতেই মনটা হু হু করে উঠল শঙ্করের। মনকে অনেকটা শক্ত করে অস্থি বিসর্জন ক্রিয়া শেষ করে দিতে যাওয়ার উপক্রম করেও থমকে দাঁড়িয়ে পড়তে হলো শঙ্করকে। বুকটা আবারও ধকধক করে উঠল। শত চেষ্টা করেও এক পাও এগিয়ে যেতে পারল না সে। যেন একটা শক্ত হাত চেপে আছে ওর দুটো ছোট ছোট পা। শুধু চেপে ধরেই নেই, বরং প্রাণপণে টেনে নিয়ে যেতে চাইছে গভীর জলে। অনেক চেষ্টার পর অবশেষে সেই হাতই সফল হলো। একটা হ্যাঁচকা টানে বুক অবধি জলে গিয়ে পড়ল শঙ্কর, আর পড়তেই চোয়াল আবারও শক্ত হয়ে এলো। হাত দুটো যেন জলের নিচেই মুষ্টিবদ্ধ হয়ে এলো। কানেই বেজে উঠল সেই কণ্ঠস্বর যেটা সে এর আগেও অনেকবার শুনেছে। ভয় পেও না শঙ্কর, যথাস্থানে পৌঁছানোর আগে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ডুব দাও, ডুব দাও শঙ্কর, ডুব দাও। সময় নষ্ট করে না শঙ্কর। ডুব দিতেই নদীর ঘোলা জলে দেখতে পায় তার কপাল থেকে যেন একটা তীব্র জ্যোতি উদ্ভাসিত হচ্ছে, আর সেই আলোয় দেখল মুখটা। এই মুখ সে চেনে। সেদিন সে তো এই মানুষটারই বুকের ওপর বসে সাধনা করেছে রাতভর। হাত দুটো ততক্ষণে আলগা হয়ে এসেছে পা থেকে। আরও কানের কাছে বেজে উঠল সেই চেনা স্বর। ওঠো শঙ্কর, ওঠো, বাড়ি যাও। সাবধান, পেছন ফিরে তাকাবে না, নইলে কিন্তু বিপদ। পেছন ফিরে তাকালো না সে। নদী থেকে উঠে সোজা হাঁটা শুরু করলো বাড়ির পথ ধরে। আর তার পেছনে ফেলে আসা নদীর বুকে তখন চলছে তোলপাড়। ঠিক যেন একটা বিশাল মাছ জালে আটকা পড়ে ছোটার জন্য ঘাই মারছে বারবার। পরদিন সকালবেলা দেবীপুর স্টেশনে একটা ট্রেন এসে থামতেই একজন মাঝবয়সী লোক প্ল্যাটফর্মে এসে দাঁড়ালে। সাথে কেবল একটা ঝোলা ছাড়া আর কিছুই নেই। লোকটাকে দেখলে সর্বপ্রথম যে কথাটা মনে আসে সেটা হলো ভিক্ষুক। কিন্তু প্রশ্ন হলো, ভিক্ষুকদের চোখ কি এমন উজ্জ্বল হয়? লোকটা একটা দোকানে গিয়ে 2 টাকার বিড়ি নিয়ে পাশের বেঞ্চে বসে ধরাবার উপক্রম করতেই দেখলেন তার ঠিক পাশেই বসে আছে একটা বছর 14 বয়সের ছেলে। ছেলেটি এক মনে মাথা নিচু করে তাকিয়ে আছে মাটির দিকে। লোকটা একবার ছেলেটির ঝুঁকে থাকা মুখের দিকে চাইলেন। পরক্ষণেই সে ঠিক কী দেখছে সেটা দেখার জন্য মাটির দিকে তাকালেন। না,
সেখানে কিছুই নেই। তবে কি ছেলেটার মন খারাপ? এতক্ষণ সে লক্ষ্যই করেনি যে ছেলেটি যেখানে বসে আছে তার ঠিক পাশেই একটা ছোট্ট পুঁটলি রাখা। পুঁটলিটা দেখে ভুরু কুঁচকে প্রশ্ন করলেন, তুমি কি কোথাও যাচ্ছ? ছেলেটি নিজের কাজে এতটাই বিভোর ছিল যে তার ঠিক পাশেই যে কেউ এসে বসেছে সেটা সে লক্ষ্য করেনি। তাই হঠাৎই এমন গুরুগম্ভীর কণ্ঠ শুনে খানিকটা চমকে পাশ ফিরে তাকালো। দেখল একজন মাঝবয়সী লোক ঠিক তার দিকেই তাকিয়ে আছে হাসি হাসি মুখে। উত্তরে ছেলেটি মাথা একবার ওপরে আর একবার নিচে নাড়ালো, অর্থাৎ হ্যাঁ। লোকটা আবার প্রশ্ন করলেন, তোমার সঙ্গে কেউ নেই? কাউকেই তো দেখছি না। ছেলেটি এবারও মাথা নেড়ে বোঝালো যে না, কেউ নেই। উত্তরটা পেয়ে এবার খানিকটা অবাক হলেন লোকটি। পরক্ষণেই চেহারা থেকে অবাক ভাবটা কাটিয়ে আবারও হাসি মুখে প্রশ্ন করলেন, নাম কি তোমার? এবার ছেলেটি মুখ খুলল, বলল, শঙ্কর, আদিনাথ শঙ্কর। শঙ্কর এতক্ষণ মাথা নিচু করেই প্রতিটা প্রশ্নের উত্তর দিলেও এবার নিজের নামটা বলার সময় এক মুহূর্তের জন্য মাথা তুলে তাকিয়েছিল লোকটির দিকে। আর তাকাতেই চমকে উঠলেন লোকটা। বিদ্যুৎ খেলে গেল পুরো শরীরে। শঙ্কর ততক্ষণে আবারও মাথা নিচু করে নিয়েছে। লোকটা তাড়াহুড়ো করে বললেন, তাকাও তো আমার দিকে। কথাটা বললেন ঠিকই, কিন্তু শঙ্করের তাকানোর অপেক্ষা তিনি করলেন না। তার আগেই তার হাত দিয়ে শঙ্করের মাথাটা তুলে নিজের দিকে তুলে ধরলেন। তারপর এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন বেশ কিছুক্ষণ। ততক্ষণে লোকটার চোখে মুখে ফুটে উঠেছে বিস্ময়ের ছাপ। আর সেই বিস্ময়ের তেজটা এতটাই বেশি যে উজ্জ্বল চোখ দুটো যেন আরও উজ্জ্বলতর হয়ে ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। এবার তিনি শঙ্করকে অবাক করে দিয়ে বলে উঠলেন, তোমার হাতটা দাও তো। কথাটা শুনে খানিকটা ভ্যাবাচাকা খেয়ে গেল শঙ্কর। আহ, ভয় নেই, দাও তোমার হাতটা। এবার শঙ্কর ধীরে ধীরে ডান হাতটা বাড়িয়ে দিল লোকটার দিকে। লোকটা একবার হাতের দিকে তাকালেন, কিন্তু ধরলেন না। অবাক হয়ে বললেন, কত বয়স তোমার? 14। না না না, তা কি করে হয়? এটা তো। বেশ কিছুক্ষণ বিড়বিড় করতে থাকেন লোকটি। হঠাৎই লোকটির এমন পরিবর্তনে শঙ্কর ভারী অবাক হলো। বলল, কি হয়েছে? না 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 না, আসলে আচ্ছা আচ্ছা, তোমাকে একটা কথা বলি। কি কথা? আর কাউকে হাত দেখিও না কখনো যেন। কেন? এতে তোমার ক্ষতি হতে পারে। ক্ষতি? কেমন ক্ষতি? তোমার কপালে আর হাতের রেখায় এক আশ্চর্য যোগসূত্র দেখতে পাচ্ছি। যদিও তুমি এখন কিছুই বুঝবে না, তবুও বলি, তোমার বাহ্যিক বয়স আর আত্মার বয়স কিন্তু এক নয়। হ্যাঁ, এই দুইটা বয়স একটা আর একটার সাথে কেমন যেন জট পাকিয়ে আছে। লোকটা পাগল নাকি? বাহ্যিক বয়স আত্মার বয়স এক নয়, তাছাড়াও বয়স আবার জট পাকায় নাকি? এ আবার কেমন কথা? হ্যাঁ, পাগলই বটে, নয়তো এমন কথা কেউ বলে নাকি? জানি আমাকে তোমার পাগল বলেই মনে হবে, কিন্তু আমি মিথ্যে বলিনি। আর তোমার ঠিক পেছনে যে কালো ছায়া মূর্তিটা দাঁড়িয়ে আছে, সেটা কি দেখতে পাচ্ছ? লোকটার কথা শুনে চট করে পেছনে ফিরে তাকায় শঙ্কর। আর তাকাতেই লোকটা খানিক হেসে বলে উঠলেন, তুমি দেখতে পারবে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। তোমার সামনে খুব বড় বিপদ অপেক্ষা করছে। হ্যাঁ, দেখা হয়ে ভালোই হলো। যাবে আমার সঙ্গে? কোথায়? তা জানি না, 2 টাকার বিড়ি কিনতেই নেমেছিলাম এখানে। পরের ট্রেন আসলে আবার রওনা দিব।
পরের ট্রেন আসতে কিন্তু বেশি দেরি নেই, তাই যা করবে একটু তাড়াতাড়ি করো বাছা। কি যাবে? উত্তরটা অবশ্য আগে থেকেই তৈরি ছিল। সাধু বলেই দিয়েছিল কোথায় যাবে সেটা প্রস্তুত করাই থাকবে, তাই কোনো কিছু না ভেবেই শঙ্কর বলল, যাব। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। আরও মিনিটখানেক কথাবার্তা চালানোর পর ট্রেনটা এসে দাঁড়ালো স্টেশনে। লোকটি বললেন, উঠো উঠো, ট্রেন এসে গেছে, উঠো। এর আগে শঙ্কর গ্রামের বাইরে যায়নি, আর তাই ট্রেনটা চলতে শুরু করতেই মনটা কেমন যেন হু হু করে উঠল। যদিও গ্রামে তার আর কেউ রইল না, তবুও মাতৃভূমির টান তো। সে এক অদ্ভুত সুতোয় বাঁধা। সে কোথায় যাচ্ছে, কবে আবার ফিরবে, তার কোনো ঠিক ঠিকানা নেই। আদতেও ফিরতে পারবে কি না সেটাও জানা নেই, আর ফিরলেও সেটা ঠিক কবে। সারাদিন রাত ভোর ট্রেনটা এই স্টেশন থেকে ওই স্টেশনে যাওয়ার পরও যখন লোকটার নামার কোনো লক্ষণ দেখল না, তখন শঙ্কর প্রশ্ন করল, কোথায় যাচ্ছি আমরা? জানি না তো, যেখানে নামতে বলা হবে সেখানেই নেমে যাব। কথাটা শুনে খানিকটা অবাকই হলো সে। নামতে বলা হবে মানে? কে নামতে বলবে? প্রশ্নটা করলেও লোকটা কিন্তু ঠিক কোনো উত্তর দিলেন না। বললেন, পরের স্টেশনে নেমে যাব, তুমি প্রস্তুত তো? এই প্রশ্নের ঠিক কি উত্তর করা উচিত বুঝতে পারল না শঙ্কর। পরের স্টেশনে নেমে যাবে সে তো ভালো কথা, কিন্তু তার জন্য প্রস্তুত হতে হবে কেন? শঙ্কর আমতা আমতা করে বলল, হ্যাঁ, কিন্তু। মাঝরাত। স্টেশন থেকে বেরিয়েই পাশের খোলা বিস্তর মাঠের মাঝখান দিয়ে হেঁটে চলেছে দুটো ছায়ামূর্তি, একজন মাঝবয়সী লোক আর একজন ছোট্ট। কারোর মুখে কোনো কথা নেই, কেবল মনে একটা অস্থিরতা ভর করতে লাগলো ছেলেটার। এমন পরিস্থিতির মুখে সে এর আগেও পড়েছিল। এমন নির্জন স্থানে লোকজন থাকার কথা যদিও নয়, কিন্তু তবুও কেন জানি বারবার মনে হচ্ছে তাদের ঠিক পিছু পিছু হেঁটে চলেছে আরেকটা মূর্তি। বেশ কিছুক্ষণ পর হাঁটার পরও যখন মন থেকে সেই অস্থির ভাবটা কাটল না, বরং বাড়ল, তখন পিছু ফিরে তাকাতে গিয়েও তাকানো হলো না শঙ্করের। লোকটা বলে উঠল, পিছনে তাকিও না, আসতে দাও। শঙ্কর আর পেছনে তাকালো না ঠিকই, কিন্তু মনে একটা কৌতূহল জমে গেল। এর আগেও ঠিক এমনভাবেই তাকে পেছনে তাকাতে বারণ করা হয়েছিল, তেমনিভাবে আজও নিষেধ করা হলো। ও কে হেঁটে চলেছে তার পিছু পিছু? সে যে মানুষ নয় সে তো নতুন করে বলে দিতে হয় না। এত রাতে এমন নির্জন স্থানে মানুষ তো দূরের কথা, একটা প্রাণীরও থাকার কথা নয়। জায়গাটা ঠিক তেমনই। কথাগুলো ভাবতে ভাবতে একবার আকাশের দিকে তাকালো শঙ্কর, আর তাকাতেই বুকটা ধক করে উঠল। পূর্ব আকাশে একটা তীক্ষ্ণ আলোর রেখা ফুটে উঠেছে। পরক্ষণেই কোমরে গুঁজে রাখা সাধুর দেওয়া কালো কুচকুচে পাথরটা বের করতে আরও একবার বুকটা ধরাস করে উঠল। পাথরটা এখন আর কালো নেই, সেটা ধীরে ধীরে লালচে আকার ধারণ করতে শুরু করেছে, যার অর্থ একটাই, বিপদ খুব কাছে এসে দাঁড়িয়েছে। কথাটা মনে আসতেই চট করে পেছনে ফিরে তাকালো সে, আর তাকাতেই দেখল এক অতিকায় বিকট অন্ধকার যেন ধেয়ে আসছে তারই দিকে। আর একটু তারপরেই যেন গিলে ফেলবে ওকে। দিক বিদিক না ভেবেই দৌড় দিতে যাবে, আর তখনই দেখল তার পাশে সেই লোকটি নেই, বরং তার পেছন পেছনে দাঁড়িয়ে আছে আরও একটা বিভৎস মূর্তি। কিছু একটা করতেই যাচ্ছিল শঙ্কর, কিন্তু করা হলো না। তার আগেই একটা ছায়ামূর্তি আর একটা ছায়ামূর্তির দিকে ছুটে গেল, আর একটার কাছে আর একটা আসতেই দুটো কালো ছায়া যেন ছিটকে পড়লো দুই দিকে, আর ছিটকে পড়তেই পুরো আকাশটা যেন চিরে গেল বিকট আওয়াজে। একটা আলো ছড়িয়ে পড়ল পুরো মাঠে, আর তাতেই শঙ্কর দেখল লড়াই কেবল দুজনের নয়, এতক্ষণ অন্ধকারে যা দেখতে পায়নি তা হলো তার চোখ যত দূর যায় সেই দৃষ্টির অনেক বাইরে অবধি ছড়িয়ে ছিটিয়ে আছে লাখ লাখ হাজার হাজার প্রেত মূর্তি। এ যেন এক রণক্ষেত্র,
দুই দিকের সেনারাই এতক্ষণ প্রস্তুত ছিল। এবার তারা একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়তে লাগলো। শন শন নীরবতা বিরাজ করা বিশাল মাঠটা দেখতে দেখতে ভরে উঠতে লাগলো হাজার হাজার মানুষের আর্তনাদে। হতবুদ্ধির মতো শঙ্কর একবার পূর্বের আকাশে তাকালো, আর তাকাতেই দেখলো একটু আগের দেখা সেই আলোটা এখন আর আলোতেই সীমাবদ্ধ নেই, বরং সৃষ্টি হয়েছে একটা সুড়ঙ্গ পথের। আর সেই পথ দিয়ে পিল পিল করে নেমে আসছে হাজার হাজার পিশাচের দল। ঝাঁপিয়ে পড়ছে মাঠের প্রেত মূর্তির ওপর। আর্তনাদ আর চিৎকারের স্বর আরও বেড়ে গেল। ক্ষণে ক্ষণে বিশাল মাঠটা যেন কেঁপে কেঁপে উঠছে। সেই সাথে কেঁপে উঠছে শঙ্করের বুকও। চোখের সামনে এমন নারকীয়তা যে কোনো মানুষের হৃদক্রিয়া বন্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট হলেও শঙ্করের ভাবগতি দেখে তেমনটা মনে হলো না। তবে কি তাকে ঘিরে থাকা সেই নীল আলোর গোলকটাই শঙ্করের সাহস সঞ্চারের কারণ? কিন্তু তাই বা হয় কি করে? এতটুকু একটা ছেলের সাহস আর কতই বা হতে পারে? তবে কি লোকটার কথাই ঠিক? বাহ্যিক বয়স আর আত্মার বয়সে একটা জট পেকে আছে তার। আবারও দিক বিদিক কাঁপিয়ে আরেকবার গর্জে উঠল আকাশ। সেই গর্জন এতটাই তীব্র যে সকল চিৎকার আর আর্তনাদ যেন নিমেষেই মিলিয়ে গেল সেই আওয়াজে। কানের কাছে বেজে উঠল সেই চেনা কণ্ঠস্বর। ভয় পেও না শঙ্কর, ওরা তোমাকেই রক্ষা করতে এসেছে, ভয় পেও না। এতদিনে অনেকবার সেই কণ্ঠস্বর সে শুনেছে, কিন্তু কখনো কিছু জানতে চায়নি। এবার আমতা আমতা করে বলল, ওরা কারা আর আমাকে কেন রক্ষা করতে এসেছে? প্রশ্নটা শুনে খিলখিল করে হেসে উঠল অদৃশ্য থেকে কথা বলা নারীটি। বলল, তোমার কপালের সেই চিহ্নটার জন্যই তারা তোমাকে রক্ষা করতে এসেছে। তুমি এখনো সেই শক্তি প্রয়োগের যোগ্য হয়ে ওঠোনি, আর যতদিন সেটা না হবে ততদিন এইভাবেই দেবী তোমাকে রক্ষা করবেন। কবে যোগ্য হব আমি? তার এখনো অনেক দেরি আছে শঙ্কর। এমন আরো অনেক বিপদই আসবে তোমার সামনে, ভয় পেও না। কিন্তু তুমি কে? শঙ্করের এই প্রশ্নে আবারও খিলখিল করে হেসে ওঠে নারীটি। বলে, তুমি আমাকে সাধনা করনি ঠিকই, কিন্তু তোমার পিতা আমাকে অনেক আগেই পেয়েছিলেন। তার সকল শক্তি, সকল সাধনার ফল তোমাকেই দান করে গিয়েছেন। তাই আমি তোমার সাথে ঠিক ততদিনই থাকব যতদিন তুমি কোনো ভুল করবে না। এমন অনেক সাধনাই তিনি সিদ্ধি লাভ করেছিলেন। তুমি যেমন তোমার পিতার শক্তি পেয়েছ, ঠিক তেমন ভাবেই তাঁর শত্রুগুলোকেও পেয়েছ। ভুল? কেমন ভুল? অট্ট হাসিতে ফেটে পড়ল নারীটি, আর তারপর ধীরে ধীরে হাসিটা মিলিয়ে গেল শূন্যে। কি হলো? বলে যাও, বলে যাও আমাকে। আর কোনো উত্তর এলো না কানে। তার পরিবর্তে ভেসে এলো আরেকটা পুরুষালী কণ্ঠস্বর। শঙ্কর, শঙ্কর। কণ্ঠটা শুনেই বুকটা ধক করে উঠল, কারণ এই কণ্ঠস্বর তার চেনা। তাকাও সামনে। শঙ্কর মাথা তুলে সামনের দিকে তাকালো, আর তাকিয়েই দেখল চারিদিকে আর কেউ নেই। সবকিছু যেন কোনো একটা মায়া বলে অদৃশ্য হয়ে গেছে। কেবল দৃশ্যমান হয়ে আছে একজন, যার নাম আদিনাথ শঙ্কর চাটুর্যে। একমাত্র সেই এখন একলা দাঁড়িয়ে আছে এই বিশাল মাঠের ঠিক মাঝখানে। সবচেয়ে বড় কথা হলো, এই কণ্ঠটা যে একটু আগে সে শুনেছে, এমনকি তাকে দেখেওছে শঙ্কর। এখন তাকে দৈববাণীর মতো আদেশ করছে। শঙ্কর তো তার সাথেই এসেছে এতটা পথ। আপনি সব জানতেন, তাই না? হ্যাঁ শঙ্কর, জানতাম, কিন্তু তোমাকে আগে থেকে সবটা বললে হয়তো তুমি ভয় পেয়ে যেতে। তাই তো তোমাকে ভোলাতে হলো আমাকে। এখন তোমার ভয় করছে না তো? হ্যাঁ করছে। আমি কোথায় দাঁড়িয়ে আছি? তুমি এখন তোমার জন্মভূমি থেকে অনেক দূরে। ভয় নেই, কাল সকালে তুমি ওই দূরের গ্রামে যাবে। তোমাকে তাদের খুব প্রয়োজন। বড্ড বিপদে আছে ওই মানুষগুলো।
সময় মতো পৌঁছে যেও, কিন্তু দেরি করো না যেন। ধীরে ধীরে মিলিয়ে এলো কণ্ঠস্বর, আর সেই সাথে মাথাটা কেমন ভারী হয়ে এলো। দুই চোখ বুজে আসতে চাইছে। শঙ্কর যেখানে দাঁড়িয়েছিল সেই শুকনো ঘাসের ওপরেই এলিয়ে দিল দেহটাকে। এটাকে ঠিক এলিয়ে দেওয়া বলে না, বলা চলে লুটিয়ে পড়ল দেহটা। আর লুটিয়ে পড়তে পড়তে শুনতে পেল হাজার হাজার ক্রোশ দূর থেকে কেউ যেন বলছে, সময় মতো পৌঁছে যেও শঙ্কর, পৌঁছে যেও, ওরা তোমার অপেক্ষাতেই রয়েছে, পৌঁছে যেও শঙ্কর। কথাগুলো কানে আসতে আসতে গভীর ঘুমে তলিয়ে যেতে লাগলো শঙ্কর। আর তলিয়ে যেতে যেতে অনুভব করল তার বয়স যেন বেড়ে গেছে অনেকটাই। এতক্ষণ আপনারা শুনলেন আজকের গল্প দৈব বিভীষিকা। গল্প পাঠে ও গল্পের সূত্রধারে ছিলাম আমি, সায়ন্তন। বিভিন্ন চরিত্রে বুবাই, মৌলি, সঞ্চিতা, রিভু, সায়নদীপ, সুচিস্মিতা, রমাকান্ত, সহেলি, শুভজিৎ ও বিপুল। পরিচালনা এবং আবহ সৃষ্টিতে বিপুল। পোস্টার ডিজাইন সৌম্যদীপ। আগামী সপ্তাহে আরও একটি নতুন ও রোমাঞ্চকর গল্প নিয়ে আমরা ফিরে আসব আমাদের ঠিকানায়, শুধু গল্পের জন্যতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ধন্যবাদ।